শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে, সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। দর্শক, নির্ধারিত আলোচনায় যাবার আগে আমরা আজকের দিনের শিরোনামগুলো দেখে আসতে চাই। রাজধানীতে আবাসিক হোটেলে আগুনে প্রাণ গেল 4 জনের, ছিল না রাজুকের অনুমোদন। অপরাধ বাড়েনি, পলাতক দল অস্থিতিশীলতার চেষ্টা করছে, বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা। কম দামে পণ্য কিনতে দীর্ঘ লাইন, ভোজ্য তেলে কমেনি অস্থিরতা, 2 উপদেষ্টার বাজার তদারকি। আপিল বিভাগে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চূড়ান্ত নিষ্পত্তি, খালেদা জিয়ার খালাসের রায় বহাল। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাসদা লাহাবিবকে। এদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর আলোচনায় আছে নতুন দলের আবির্ভাব কিভাবে প্রভাবিত করবে জোটের রাজনীতিতে, একই সাথে জরুরি সংস্কারগুলোর ক্ষেত্রে ঐক্যমত্য গড়া চ্যালেঞ্জ, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই আজকের বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী রাজনীতি এবং ভোটের জোট। নির্ধারিত আলোচনায় যাবার আগে সম্মানিত অতিথি হিসেবে যারা স্টুডিওতে রয়েছেন তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবং রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, ছাত্রদের নতুন দলের কথা বলছিলাম, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এই বিষয়ের সত্যতা, পাশাপাশি আপনার মন্তব্যটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের বোঝাপড়া, এটা গণতন্ত্রের অংশ, গণতন্ত্রের সৌন্দর্য, এটা হতেই পারে। কিন্তু কোন পর্যায়ে হবে, এটার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এ নিয়ে আমি সে ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে এইটুকু আমি বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে বা যে কোনো দেশের রাজনীতিতেই, গণতান্ত্রিক রাজনীতিতে একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের বোঝাপড়া থাকতেই পারে। যেমন আমাদের গত 17 বছরের রক্তঝরা আন্দোলনে অনেক দলের সাথেই কিন্তু আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারও আগে জুট আন্দোলন করেছি, আমরা ফ্যাসিবাদ পতনের লক্ষ্যে অনেকের সাথেই আমাদের আন্দোলনের বোঝাপড়া ছিল। কাজেই এই বোঝাপড়াটা থাকতেই পারে এবং সেটা নির্বাচনেও সেই বোঝাপড়া হতে পারে। এবং আপনি যে কথাটা বললেন যে এখন যে জাতীয় নাগরিক পার্টি যে যারা করেছে তাদের সাথে বিএনপির নির্বাচনী সমঝোতা হতে পারে, আবার নাও হতে পারে, অন্যদের সাথেও হতে পারে। গণতন্ত্রের সব কিছুই সম্ভব। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপির সাথে যে কোনো রাজনৈতিক দল যে কোনো ইস্যুতে আলোচনা করতে পারে, যে কোনো ইস্যুতে সমঝোতা, আলোচনার যদি ঐক্যমত্য হয় সমঝোতা হতে পারে। এটা অসম্ভব। সেক্ষেত্রে কি শুধুমাত্র এনসিপির সাথেই না, অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সাথেও একই রকম ভাবে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবেন? যে কোনো রাজনৈতিক দলের সাথেই, যেহেতু আমরা গত 17 বছরের আন্দোলনে অসংখ্য রাজনৈতিক দলের সাথেই, এক সময় আমাদের 4 দলীয় জোট ছিল, পরে 20 দলীয় জোট ছিল, এরপরে ওগুলো ভেঙে যাবার পরে 4 দলীয় ঐক্য ফ্রন্ট ছিল, এরপরে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম অনেকগুলো, 41টি, একসময় 61টি রাজনৈতিক দলও ছিল, ছোট দল মিলিয়ে। কাজেই এগুলো হতে পারে, এটাই তো গণতন্ত্র। গণতন্ত্রের সকলকে নিয়ে চলা, নির্বাচনে অনেকেরই অনেক রকমের প্রতীক থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে,
এটা যেমন আবার নির্বাচনে সমঝোতাও হতে পারে, ঐক্যমত্যের ভিত্তিতে একটা ঐক্যের মধ্য দিয়ে আসন বন্টনের মধ্য দিয়েও হতে পারে। এই নানান প্রক্রিয়াই হতে পারে। এটা অসম্ভব কিছু না, অনিশ্চিত কিছু না। কাজেই এটা নিয়ে অগ্রিম কোনো মন্তব্য এভাবে আমি করব না যে হবে না, বা এভাবেও করব না যে হবেই। যে কোনো কিছুই হতে পারে। এবং আমরা তো বলে এসছি যে নির্বাচনের পরেও আমাদের যারা 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল, সেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, সেই বিষয়টাও কিন্তু আমাদের আছে, সেই ঘোষণাটাও কিন্তু আমাদের আছে। কাজেই অনেক কিছুই হতে পারে। মুদ্রা কথা হলো যে আমরা একটি নির্বাচন, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই আগামী। যেহেতু প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে এই আভাস দিয়েছেন, আমরা জুলাই আগস্টের কথা বলেছিলাম, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে বলেছেন, আজকেও বলেছেন। তো এটা খুব কাছাকাছি সময়ই একটি নির্বাচিত সরকার এখন প্রয়োজন। কারণ এই যে অনিশ্চয়তা, এই যে এখনো নানান জায়গায় অনিশ্চয়তা আছে, বিনিয়োগে এখনো স্থবিরতা আছে, অর্থনীতিতে যে যতটুকু সাফল্য আশা করা গিয়েছিল সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি, এখনো বাজার ব্যবস্থার মধ্যে যে সিন্ডিকেট সেটা আমরা ভাঙতে পারিনি। সব কিছু মিলিয়ে এখনো অবস্থাটা কিন্তু স্থিতিশীল নয়, অস্থিতিশীল অবস্থা। এবং এই স্থিতিশীলতা, নিশ্চয়তা এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সংসদ আসবে, নির্বাচিত সরকার আসবে, এবং নির্বাচনের পরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারকে দুইটা পার্ট করা যেতে পারে। নির্বাচনের আগে একটা পার্ট যেটা নির্বাচনের জন্য, এবং নির্বাচনের পরে, অর্থাৎ সংস্কারকেও আমরা কিন্তু ইগনোর করছি না, বরং আমরা সংস্কারকে প্রাধান্য দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে একটু আসতে চাই। জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা জরুরি। তারা বলছিলেন যে নির্বাচনটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে, সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিরপেক্ষতা অত্যন্ত জরুরি, যেন সাধারণ মানুষজন যারা ভোট দিতে আসবেন তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। এই বিষয়গুলো তারা বলছিলেন, এবং তারা এই বিষয় নিয়ে বলছিলেন যে সেকেন্ড রিপাবলিকের একটা ইস্যু নিয়েও বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, অনেক রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কথা বলছেন। এই বিষয়ে আপনি একটু মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এইটা তো সর্বজন স্বীকৃত যে বাংলাদেশে একটা এই লড়াইটা দীর্ঘদিনের, যে এখানকার মানুষ একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, ইনক্লুসিভ নির্বাচন করতে চায়। এটা নিয়ে কোনো দলের সাথে যারা ক্ষমতায় ছিল তাদের বাইরে আন্দোলনে যত রাজনৈতিক দল ছিল, জোট ছিল, তাদের মধ্যে কোনো মতপার্থক্য এখন পর্যন্ত আসলে আমি দেখি নাই। প্রশ্নটা হচ্ছে এটাকে কিভাবে নিশ্চিত করা যাবে। আমাদের জায়গা থেকে যেরকম আমরা বলি, কিংবা আসলে এখন যে আমরা এটা ধরেন অনেক বছর থেকে বলে আসতেছি, এখন ধরেন জাতীয় নাগরিক পার্টি যারা হয়েছে তারাও আসলে এই জায়গাটা জোর দিচ্ছে, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। আমরা মনে করি যে এই জায়গাগুলি নিয়ে আমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আপনি নির্বাচন যদি করতে চান, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি করতে চান, তাহলে আপনার অনেকগুলো সংস্কার করতেই হবে। আপনার নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। জি, আপনার নির্বাচন কমিশন সংস্কার করলে মানে আপনার প্রশাসনিক সংস্কার লাগবে। মানে নির্বাচন এখন পর্যন্ত যাদের দ্বারা পরিচালিত হয় তাদের দিয়ে এইভাবে নির্বাচন হইলে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আশা করতে পারেন না। তার মানে আপনি প্রশাসনিক সংস্কারে যাবেন। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা হয় যে প্রচুর পরিমাণে রিগিং কিংবা আসলে দখল, একসময় তো ধরেন 3M এর কথা বলা হয়তো, মানি মাসল, তো ওইগুলিকে আপনার নিয়ন্ত্রণ করতে হলে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে একভাবে আপনার সংস্কার করে একটা প্রো পিপল বানাইতে হবে। আপনার জুডিশিয়ারিকে এখানে আসলে এক ধরনের রোল নিতে হয়। তার মানে জুডিশিয়ারি একটা সংস্কার আপনার লাগবে। তার মানে আমি বলছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের অনেকটুকু নির্বাচনের সাথেই সম্পর্কিত।
এবং নির্বাচনের যে সংস্কার লাগবে, নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে প্রয়োজনীয় যে সংস্কার, এগুলির ব্যাপারে কারোর মধ্যে কোনো ভিন্নমত নাই। এবং এইটার সাথে আসলে সাংবিধানিক সংস্কার জড়িত। নির্বাচনের জন্য যে সমস্ত জায়গা আসলে সংবিধানের সাথে সম্পর্কিত, নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত অনেকগুলো জায়গা আছে। তার মধ্যে যেমন ধরেন 123(3), মানে আপনি সরকারের থেকে নির্বাচন হবে নাকি আসলে একটা কেয়ারটেকার কিংবা ধরেন এরকম একটা নিউট্রাল, এইটা হচ্ছে তো এখন পর্যন্ত যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে এটা তো পাওয়ার পার্টি যারা থাকে তারা আসলে করে। তো সো এইরকম জিনিসগুলি মানে এই সংস্কারটা সাংবিধানিক সংস্কার পর্যন্ত সম্পর্কিত। মানে সেইটা যদি করতে হয়, সেটা যদি আমরা করি এবং এটার যদি আমাদের মধ্যে কি বলা যায় মতনৈক্য তৈরি হয়, তাইলে এইটার আরেকটা ব্যাপার থাকে, কেবল আমরা যেটা বলি কিংবা তারাও বলছে যে এই সংস্কারটা যেন টেকসই হয়। এটা যেন এরকম না হয় যে ত্রয়োদশ সংশোধনীর মতো একবার করা হলো দীর্ঘ আন্দোলনের পরে, রক্তদানের পরে যারা আন্দোলন করলো তারা এসেই ধরেন বিচার বিভাগের 4-3 করে মানে বিচার বিভাগকে প্রভাবিত করে ফেললো, অথবা পার্লামেন্টের 2/3 মেজরিটি নিয়ে তারা এটাকে নাই করে ফেললো। এই রকমের জায়গায় যেন আসলে না যেতে পারে। এই ধরনের সংস্কারগুলিকে যেন আবার যদি কেউ আসলে সরাতে চায়, বাতিল করতে চায়, তাহলে যেন পিপলের আসলে ওপিনিয়ন লাগে, এইটুকু নিশ্চয়তা যাতে আসে, তার জন্য আসলে সংস্কারের পদ্ধতিটা নিয়ে আলাপ করা দরকার, যে কতটা কোন পথে করলে এটা টেকসই হবে। ভাই যেটা বলছে নির্বাচনের আগে করলে মানে নাকি নির্বাচনের পরে করলে, আমরা যেটা বলি যে নির্বাচন একটা পার্লামেন্ট এটা করতে পারে না। একটা সংস্কার করা পার্লামেন্টে অ্যামেন্ড করতে পারে এবং অ্যামেন্ডমেন্টটা এক্সামিন করতে পারে কোর্ট। আমি যেটাকে অ্যামেন্ডমেন্ট বলবো, কোর্ট যদি বলে এটা অ্যামেন্ডমেন্টের মোর দেন অ্যামেন্ডমেন্ট, তাহলে সেটা বাতিল করে দিতে পারে। সো এই ঝুঁকিটা নিব নাকি আসলে আমি ভোটের মানে জনগণের কাছ থেকে পাওয়ারটা নিয়ে তারপরে এমনভাবে করবো যেখানে কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না, পার্লামেন্ট ইন্টারফেয়ার করতে পারবে না। আমরা বলি এটা করা উচিত। কিন্তু আপনার কাছে যে ডিসেম্বরের কথা একেবারে তো নির্ধারিত করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন বা অন্যান্য উপদেষ্টারাও বলেছেন ডিসেম্বর নাগাদ হয়তো নির্বাচন। এই কম সময়ের বা এই সময়টার মধ্যে কি পসিবল কিনা? খুবই সম্ভব। আমরা ধরেন 1970 সালের অভিজ্ঞতাটা তো আমাদের আছে। ওইখানে একটা নির্বাচনের মধ্যে 2টা দায়িত্ব দেওয়া হয়েছিল। 70 সালে যে এলএফওটা করা হয়েছিল, সে এলএফওতে বলা হয়েছিল যে ন্যাশনাল অ্যাসেম্বলির যারা মেম্বার হবেন তারা প্রথমে 120 দিনের মধ্যে একটা কনস্টিটিউশন করবেন, এবং এই কনস্টিটিউশনটা অ্যাপ্রুভ হইলে এই যারা নির্বাচিত হইলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে কিংবা গণপরিষদ সদস্য হিসেবে কিংবা আমরা যদি বলি এটা সংস্কার সভার সদস্য হিসেবে, তারা 4 মাস পরে এই যে গৃহীত সংবিধান এটার আলোকে সরকার পরিচালনা করবে। তার জন্য সরকারে এটা যেতে পারে। এই আন্ডারস্ট্যান্ডিংটা শুধু আমাদের আগে লাগবে। নির্বাচনের আগে আমাদের অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি নেই যে আমরা এবারের নির্বাচনে 2টা দায়িত্ব পালন করবে নির্বাচিত প্রতিনিধিরা। একবার প্রথমে তারা সংবিধানটা সংস্কার করবে, যতদূর পর্যন্ত আমরা একমত হই ততদূর সংস্কার করে তারপরে তারা সরকার গঠন করবে। তাইলে আপনার ডিসেম্বরের যে নির্বাচন, অথবা এটা অক্টোবরে হোক, এটা জানুয়ারিতে হোক, তাতে কোনো আপনার 2টা নির্বাচন না করা লাগলেই এই আশঙ্কাটা থাকে না যে একটা আরেকটাকে পিছিয়ে দেবে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনার কাছে আবারও আসবো। সোহরাব হাসান, আপনার কাছে একটু আসতে চাই। পরিষদ নির্বাচন নিয়ে আপনি কিছু বলতে পারেন চাইলে, পাশাপাশি জুলাই চার্টার নিয়েও কথা হচ্ছে, এই বিষয়টি একটু জানতে চাই। আর অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছিলেন যে জোটের কথা বলছিলেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জোট হতেই পারে, এটা তো একটা সৌন্দর্য, রাজনীতির একটা সৌন্দর্য। বিএনপির কি আসলে জোট করার প্রয়োজন রয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ এবং শুভেচ্ছা আজম ভাই এবং হাসান ভাইকে। আসলে গণতন্ত্র তো একটা ধারণা, একটা চেতনা, একটা ব্যবস্থা। এই 3টার সম্মিলন যদি না হয়, তাহলে আমরা শুধু কাগজপত্রে গণতন্ত্রের কথা যদি বলি, সে তো 53 বছর ধরেই বলে আসছি, এবং সরাসরি সামরিক শাসন বাদে বাকি সময়টা তো কথিত গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পায়নি। এই একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষাটা রাজনৈতিক দলগুলো কতটা পূরণ করতে পারবে, কতটা পূরণ করার জন্য তারা প্রস্তুত, এই প্রশ্ন সামনে এসেছে। বিএনপি যেহেতু বড় দল, তার সামনেই প্রশ্নটা বড় এবং তার দায়িত্বটাও বেশি। এখানে কিছু খুবই তিক্ত বাস্তবতাও আছে। যেমন ধরুন, স্বৈরাচার তো পতন হয়েছে, আওয়ামী লীগ মাঠে নেই, মানে স্বৈরাচারের দল।
তা এখন যারা আছে, যারা সবাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে, কেউ এত কম, কেউ বেশি, কেউ 16 বছর, কেউ 36 দিন, কিন্তু একটা ব্যাপারে তারা সফল হলেন, একটা ব্যাপারে একমত ছিল যে এই অনির্বাচিত অথবা জবরদখলকারী সরকারকে সরাতে হবে। এরপর রাষ্ট্রটা কিভাবে চলবে এ ব্যাপারে কিন্তু বেশ মতপার্থক্য আছে, এবং সেখানে বড় দল হিসেবে বিএনপির অবস্থানটাই কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে তারা যে অবস্থান নিয়েছে সেটাই অন্যেরা মেনে নিতে বাধ্য হয়েছে। যেমন সংবিধান মানা না মানা, রাষ্ট্রপতি থাকা না থাকা, এবং বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মানে তাহলে একটা নৈরাজ্য হবে, সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারে না, থাকতে পারে না। কিন্তু আরেকটি বিষয় রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমরা কতটা পাল্টাতে পেরেছি। যদি এরকম দেখতাম 5 আগস্টের পর কোনো অফিসে দখলবাজি নেই, কোনো মানে যার যেখানে প্রভাব আছে, সেটা জামাত হোক, বিএনপি হোক বা অন্য দল হোক, তার প্রভাব বিস্তার করার চেষ্টা নেই, বাস টার্মিনাল, সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দখলবাজি নেই, এর জন্য তো সরকার দরকার নেই, কারণ এই সরকার তো কোনো দলের না। তো আমাদের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে যদি একটা একমত হতে পারত প্রতিটি ক্ষেত্রেই, যেমন একটা এলাকা আজম ভাইয়ের যে নির্বাচনী এলাকা, যে এই এলাকায় কোনো সন্ত্রাস হতে দেব না, সেক্ষেত্রে অন্য দলের সমর্থন সহযোগিতা, অন্য দল নিয়ে এই এলাকায় কোনো দখলবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, তাহলে হয়তো মানে যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারটা পেতাম সত্যিকারভাবে। ছাত্রদের পক্ষ থেকে যে জুলাই, আচ্ছা, ছাত্রদের আমি জুলাই আসছি। দুটো, এক হচ্ছে যে আমি যে ছাত্রদের আকাঙ্ক্ষার কথা বলেছে, তারা জুলাই এক ধরনের তাদের যে ঘোষণাপত্রে কিন্তু এই কথাগুলো আছে। এর সাথে বিশেষ করে আমি বলবো যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অনেকগুলো মিল আছে, অন্তত নির্বাচন পদ্ধতি, কোন নির্বাচন হবে সে ব্যাপারে এনসিপির সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের খুব পার্থক্য নেই, অথবা গণতন্ত্র মঞ্চেরও অনেক দলের সাথে। কিন্তু এই যে গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো বা 12 দলীয় জোট, আরও কিছু কিছু দল আছে, তাদেরকে নিয়েই কিন্তু বিএনপি রাজনীতি করেছে, মানে আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের সময় তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, বোঝাপড়া ছিল, আলোচনা ছিল, গত 7 মাসে কি সে আলোচনাটা হয়েছে? গণতন্ত্র মঞ্চের কোনো হাসনাত ভাই নিশ্চয়ই নয়, গণতন্ত্র মঞ্চের কোনো নেতা বলছেন যে আমরা বিএনপির নেতাদের মানে টেলিফোন করেও পাই না, এবং কোনো জায়গায় স্থানীয় বিএনপি নেতারা অন্য দলকে, এই যে যারা আন্দোলনের শরিক, তারা বলছে তাদেরকে আসতে দেওয়া হবে না, অবাঞ্ছিত ঘোষণা করেছে। হয়তো তার কোথাও প্রতিকার হয়েছে, কোথাও হয়নি। বিএনপির মহাসচিবকে চিঠি দিতে হয়েছে যে কোন এলাকায় তারা মানে অন্য এলাকার তাদের নেতাকর্মীরা যাতে তাদেরকে বাধা না দেয়। আমি বলছি যে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? নির্বাচন হবে, একটা সংসদ হবে, আর শেখ হাসিনাও তো 3টি সংসদ করেছিলেন। মানে এই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত কিনা, নেতৃত্ব প্রস্তুত কিনা, নেতৃত্ব ধরে নিলাম প্রস্তুত, এত সংগ্রাম, এত আন্দোলন, এত ত্যাগের পর তৃণমূলে তার নেতাকর্মীরা তারা কতটা প্রস্তুত, তারা এটি শুনছে কিনা। বিএনপি কিন্তু গত 7 মাসে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় নেতা সহ, কিন্তু সংস্কৃতিটা কিন্তু বদলায়নি। সুতরাং আমাদের সংখ্যাটা এই নতুন দলের কথা বলছে, নতুন উদ্যম, তরুণ নেতৃত্ব, অবশ্যই এটি আমরা স্বাগত জানাই, কিন্তু তরুণ নেতৃত্বের মধ্যেও এক ধরনের পুরনো রাজনীতি থেকে তারা বেরিয়ে এসেছে, এটি কিন্তু স্পষ্ট করতে পারেনি। তারা নতুন অনেক আকাঙ্ক্ষার কথা বলছে, অনেক ধারণা দিয়েছে, কিন্তু পুরনো সংস্কৃতি চলবে না, যেমন সহিষ্ণুতা, বিভেদের বদলে ঐক্য, কিন্তু তাদের কথাবার্তা, তাদের যে ভাষাভঙ্গিতে কিন্তু সেই ঐক্যের চেয়ে বরং বিভেদটাই, বরং কোনো ক্ষেত্রে তাদের কেউ বলবেন যে তাদের অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছে। সুতরাং সবটা মিলে, আর এই নির্বাচনী রাজনীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ছোট দলগুলো। মানে আন্দোলনে তারা তাদের
যে ভূমিকা থাকে নির্বাচনী রাজনীতিতে, সেই ভূমিকাটা তুলনায় পিছিয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে যায়। এই কারণে কিন্তু ছোট দলগুলো বলছিল আনুপাতিক হারে ভোট, যদিও আমাদের এখানে সেই অভিজ্ঞতাটা নেই। এখন আনুপাতিক হারে ভোট হলে একটা তো সুবিধা, এটি কিন্তু কমিউনিস্ট পার্টি সম্ভবত প্রথম করেছিল, বা বাম গণতান্ত্রিক দল যে আনুপাতিক হারে ভোট হওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু বিএনপি বা বড় দল যারা, বিএনপি বা আওয়ামী লীগ যদি মাঠে থাকতো, আওয়ামী লীগও এটার সাথে রাজি না, মানে একমত হতো না। তাহলে এখন এটা কি হবে? আমরা যদি গণতান্ত্রিক কি সমস্যা, বিএনপি বললো আমরা আনুপাতিক হারে ভোটে রাজি না, অন্য সব দল বললো আমরা আনুপাতিক হারে ভোট চাই। এখন আপনি এটা কিভাবে সমাধান করবেন? সুতরাং সেক্ষেত্রে একটা কিন্তু স্বৈরাচারের একটা শঙ্কা তৈরি হয় কিনা, বা নতুন করে আবার ফিরে আসার, এইটা যে প্রশ্নটি আপনি করলেন আজম ভাইকে, সেই শঙ্কা থেকেই কিন্তু এই ধরনের একটা, যে তাহলে নির্বাচনটি কিভাবে হবে, একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যে নির্বাচন হয়, তাহলে এই আন্দোলনকারী দলগুলোর মধ্যে যে ঐক্যটা আছে সেটা থাকবে নির্বাচনের পরেও। এই কারণেই কিন্তু এটি আসছে যে নতুন দল সবেমাত্র, এবং তারা কিন্তু প্রচলিত ধারার বিরুদ্ধেই কিন্তু নতুন দলের অভ্যুদয়, কিন্তু তারা দল গঠনের পরে কিন্তু এই আলোচনার পরিবেশটা, মানে আলোচনার আকাঙ্ক্ষা বা এই কথাবার্তা শুরু হয়েছে। এর অর্থ তারা আগের অবস্থানে নেই। বিএনপির বিরুদ্ধে তারা যে ভাষায় দল গঠনের আগে যে ভাষায় কথা বলছে, এখন কিন্তু সেই ভাষায় বলছেন। আপনার কাছে আবার আসবো সোহরাব হোসেন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা তিনজনই আমাদের সাথে থাকবেন। ছোট একটা বিরতির সময় হলো। দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরছি কিছুক্ষণ পর, আশা করি সাথে থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তবাক্যের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। আজ অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে জনগণের। বিবিসি বাংলার সাক্ষাৎকারে এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। এছাড়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে দেশে অপরাধ বাড়েনি, বরং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দেশের বাহির থেকে পলাতক দলটি এই কুচক্রি চালিয়ে যাচ্ছে। আমরা এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে। সম্প্রতি বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা দাবি করেন অন্তর্বর্তী সরকারের ওপর দেশের মানুষের আস্থা রয়েছে। দেশে অপরাধের মাত্রা বাড়েনি বলেও দাবি তার। আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই। আমরা এসেছি যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। তরুণদের দল নিয়ে ডক্টর ইউনূস বলেন সরকার দলটিকে সহায়তা করছে না। জানান সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে। সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। পলাতক একটি দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে, কোনো অবনতি হয়নি। তবে অপপ্রচারের কারণে কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের চেষ্টা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি। কিন্তু আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আসবো। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন। বিএনপি কতটুকু আশ্বস্ত হতে পারছে আজকের এই প্রধান উপদেষ্টার বক্তব্যের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, এই ইস্যুসগুলো যদি বলেন আপনি।
দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন যে এই সরকারের প্রতি জনগণের আস্থা আছে। আমি বলবো যে শুধু জনগণ কেন, আমরা সকল রাজনৈতিক অর্থাৎ ফ্যাসিবাদের বাইরে বা ফ্যাসিবাদের দূষরদের বাইরে সকল রাজনৈতিক দল, জনগণ সকলে মিলেই তো এই সরকারকে সহযোগিতা করছি। কাজেই অনাস্থার তো এখানে প্রশ্ন ওঠে না। তবে উনি এখনো যখন 7 মাস পার হয়ে গেল, এখনো আজকেও উনি ওনার সাক্ষাৎকারে নির্বাচনের বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে বলেননি। সুনির্দিষ্টভাবে আশা করে জনগণ, এটা জনগণ আশা করে। কারণ হলো যে আমার ভাই যেমন বললেন যে সংস্কারে করে নির্বাচনের আগে যে সংস্কারগুলো দরকার, যেমন নির্বাচন কমিশন সংস্কার, প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, এগুলো প্রয়োজন। এগুলোর জন্য কিন্তু 1 বছর বা 12 মাস বা 16 মাস পর্যাপ্ত সময়। তাতেও কিন্তু আগামী ডিসেম্বরে একেবারে 5 তারিখে, আমাদের 5 তারিখটা আমি অনেক সময় অনেক আলোচনাতেও বলি যে 5ই আগস্টের পরে 5 তারিখটা আমাদের একটা রিমার্কেবল ডে। 5ই ডিসেম্বর নির্বাচন করা কিন্তু এই সংস্কারগুলো করেও সম্ভব। আবার এই সাংবিধানিক সংস্কার এর প্রস্তাবনাটা রেখে যেতে হবে, তাতেও কোনো অসুবিধা নেই। এটা নিয়ে সংসদে আলোচনা ছাড়া, 2/3 মেজরিটি ছাড়া এই সাংবিধানিক সংস্কার সম্ভব নয়। মুদ্রা কথা মোটা দাকে যে সংস্কারগুলো নির্বাচনের জন্য প্রয়োজন, এই সংস্কারগুলো এর মধ্যে সম্পন্ন করা কোনো বিষয় না। কিন্তু মানুষ এখন নির্বাচন চায়। আমরা যেমন সংস্কারের কথা বলি, যেমন বিএনপি বলছে 2 বছর আগে 31 দফা সংস্কার। বিএনপি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সমমনার সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যের মধ্য দিয়েই বলেছেন যে আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করব। তো সেই 31 দফার ভেতরে বর্তমান সরকারের এই সংস্কারগুলো কিন্তু আছে, এর বাইরেও 31 দফার মধ্যে কিন্তু আছে। বিভিন্ন রাজনৈতিক দল তো বিভিন্ন রকম ভাবে সংস্কারের বিষয়ে বলছেন, বিশেষ করে জামাত একরকম বলছেন, ছাত্ররা আরেক রকম ভাবে বলছিলেন। এই যে ঐক্যমত্যে পৌঁছানোটা কতটুকু পেরেছেন আপনারা, পাশাপাশি কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? দেখুন, গণতন্ত্রে কিন্তু সকল কিছুর ঐক্য হয় না। এগুলো যার যার আলাদা আলাদা থাকে, আদর্শ থাকে, আলাদা আলাদা প্রস্তাবনা থাকে। তবে এই 31 দফার মধ্যে সকল কিছুই আছে বলে মনে করি। আর আরেকটা বিষয় হলো যে এই 31 দফার ওই বাস্তবতার সময়ে, বাস্তবতার কারণে এটা আরো বাড়তে পারে। অর্থাৎ বিএনপি 31 দফাকে একবার ফুল স্টপ দিয়ে দেয়নি। কাজেই সেদিক থেকেও কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। আর নতুন যে আপনারা ছাত্ররা বলছেন, আমি তা বলবো না, কারণ আমরাও ছাত্র ছিলাম। কাজেই ছাত্ররা দল গঠন করেনি, ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে গেছে। সাবেক ছাত্র যারা বা অন্যান্য যারা আছে তাদের নিয়ে একটা রাজনৈতিক দল হয়েছে। তারা বিভিন্ন কথা বলছেন। তারা আপনার বলছেন যে ভারতপন্থী না, পাকিস্তানপন্থী না, তাদেরকে বর্জন করে আমরা এই দেশীয় রাজনীতিটা করব। তো বিএনপি কি করছে? বিএনপিকে ভারতপন্থী, বিএনপিকে পাকিস্তানপন্থী, বিএনপির মূল স্লোগানই তো সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। তো বাংলাদেশি জাতীয়তাবাদ তো এটা ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না। তো কাজে এই যে দ্বিতীয় রিপাবলিকের কথা বলছে, যার যার কথা শেষে বলবে, কোনো আপত্তি নেই। গণতন্ত্রে সকল মত, অনেক মত, অনেক পথ থাকবে, তাতে আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো যে সকল মত, সকল পথ নিয়েই নির্বাচনে আসা উচিত। জনগণ যাদেরকে রায় দেবে তারা সংসদে বসবে। আর এই যে যেমন আমার ভাই বললেন আনুপাতিক হারে নির্বাচন, আচ্ছা ভারতে কি আনুপাতিক হারে নির্বাচন আছে? পাকিস্তানে আছে, আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে। গণতান্ত্রিক বিশ্বে আনুপাতিক হারে নির্বাচন কোথায় আছে আমার জানা নেই। হয়তো 2-1টা দেশে থাকতেও পারে, কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতি, এখানে আনুপাতিক হারে নির্বাচনের সংস্কৃতি নেই। এটা নতুন করে চাপিয়ে দিলে মানুষ এটা তাৎক্ষণিকভাবেই গ্রহণ করবে না। তারপরে যে কথাটা এসছে যে বিএনপির কি জোটের প্রয়োজন আছে, বিএনপি কোনো
বড় দল হলেও তারা বাগাড়ম্বরতায় বিশ্বাস করে না। বিএনপির সাথে যদি কেউ নির্বাচনী আসনের বিষয়ে আলোচনা করতে আসে, সেটা বিএনপি স্বাগত জানাবে। বিএনপি সেটা দিতে পারবে কি পারবে না, বাস্তবতা সেটা হবে কি হবে না, কিন্তু বিএনপি দরজা বন্ধ করে রাখবে না। যেমন আমার ভাই বললেন যে এই যে জোটের সাথে বিএনপি নেতারা এখন কথাই বলছেন না। এই গত পরশুদিনও তো কোন একটা জোটের সাথে মিটিং হয়ে গেল, 12 দলীয় জোট বা কাদের সাথে মিটিং হয়ে গেল। এটা নিয়মিত হচ্ছে। এখন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এত বড় একটা দেশ, ছোট দেশও হলেও কিন্তু আমাদের দেশটা অনেক বড়, 20 কোটি 18 কোটি মানুষ বলে, কিন্তু এর সুনির্দিষ্ট কোনো ওই ফ্যাসিবাদের আমলে যেগুলো হয়েছে ওইটা আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, সারা ইউরোপ মিলেও তো 20 কোটি মানুষ নেই। তো কাজে একটা অনেক বড় জনসংখ্যার দেশ, এখানে টুকিটাকি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। সেটা আমরা যদি সেটা প্রতিকার না নেই, আমরা কিন্তু এর মধ্যেও অনেকে বহিষ্কার হয়েছে দল থেকে। অর্থাৎ আমাদের দলের নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে, এবং আমাদের যারা নীতি নির্ধারক আমরা আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করি। সেই দিক থেকে আমরা মনে করি যে সকল জায়গাতেই আমরা অত্যন্ত উদার মনোভাব নিয়ে, যেমন দুই একটি রাজনৈতিক দলকে এখন দেখা যায় যে তারা খুব অ্যাগ্রেসিভ, তারা ভীষণ রকমের অ্যাগ্রেসিভ। কিছু কিছু মানুষকে দেখি, যেমন নতুন দল যারা করেছেন তাদের মধ্যেও দেখা যায় যে তারা তো খুব একটা রাজকীয় অফিস নিয়েছেন রূপায়ণ টাওয়ারে, তাদের অনেকে দুই একজনে আপনার মার্সিডিজ ভেন্স উপঢৌকন পর্যন্ত নিয়েছেন, তারা হেলিকপ্টারে ঘুরছেন। এই যে তারা সরকারি সহায়তায়, যেদিন নাহিদ পদত্যাগ করলেন সেদিনও ওই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি নিজে বসা ছিলেন। আবার সরকার বলছে যে তারা তাদের সহায়তা নেই, আমরা তো দেখছি যে পুরোপুরি আছে। তারপরেও বিএনপি উদার গণতান্ত্রিক দল হিসেবে আমরা স্বাগত জানিয়েছি। যুগ্ম আহ্বায়ক কিন্তু কি বিষয়ে কথাও বলেছেন যে গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে তথ্য নিন আপনারা, সরকার আমাদের সহযোগিতা করছে কিনা, তারা কিন্তু একদম ক্লিয়ারলি বলেছে। এগুলো তথ্যের বিষয় না, এগুলো কিছু জিনিস আছে দৃশ্যমান। যেমন এই যে সাংবাদিক সম্মেলনে নাহিদের পাশেই তো প্রেস সচিব বসা ছিলেন, তো এগুলো তো আমরা দেখি দৃশ্যমান। আমরা তো দেখি যে এই সমন্বয়কেরা যখন জেলায় যায় তখন ডিসিএসপিরা তাদেরকে প্রোটোকল দেয়। হাউ কাম? তো এই যে জিনিসগুলো দেখি এবং বিভিন্ন অফিস আদালতে শুনি তারা গেলে তারা খুব আপনাকে দেন, আপনাকে দেন, আপনাকে কি ডিসিএসপিরা প্রোটোকল দেন? উঠে না, কেন দেবে? কিন্তু সমন্বয়কদের আমরা শুনেছি, যারা দেন তাদের মুখে পর্যন্ত শুনেছি। কাজেই এগুলো কেন? কারণ তারা সরকারি সহায়তা পাচ্ছে। তারপরেও কিন্তু আবারও আসবো, যেহেতু আমি শেষ লাইনটা বলি, তারপরেও আমরা তাদের স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাই। তারা আসুক, মাঠে রাজনীতি করুক, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সংসদে আসুক। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিএনপির অনেক নেতাই প্রায়শই বলে থাকেন যে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, এরকম একটি কথা অনেক নেতৃবৃন্দই বলেছেন। এই বিষয়ে একটু আপনার মূল্যায়নটা জানতে চাই। প্রথমত আমার কাছে মনে হয় যে এইটা বিএনপির একটা খুব ভুল ধারণা, এবং বিএনপি এটা সরকারের উপর চাপ বাড়ানোর জন্য বলে নাকি তারা ভেতর থেকে এটা অনুভব করে আমি জানি না। আমার নিজের কাছে মনে হয়, আমি বিএনপিকে এর আগে একাধিকবার বলেছি এটা নিয়ে, আমার নিজের কাছে মনে হয় যে বিএনপি বলেন, আমরা যারা যুগপৎ ছিলাম কিংবা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যারা জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আমাদের এইবারের আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। অন্যান্য সময় আমরা শুধু আন্দোলন করছি অমুক তুই এক দফা এক দাবি, অমুক তুই কবে যাবি। এইবারের আন্দোলনে এক দফার মধ্যে দুইটা দফা অন্তত ছিল। একটা হচ্ছে যে এই যারা ক্ষমতায় ছিল তাদের যেতে হবে, এবং এরা যে এরকম হয়ে ওঠে, এরা যে প্রত্যেকে স্বৈরাচার হয়ে ওঠে, এই স্বৈরাচার হয়ে ওঠার যে ক্ষমতার ভিত্তি, সেই সাংবিধানিক স্বৈরতান্ত্রিক কাঠামোটার আসলে পরিবর্তন করতে হবে। এখন এইটা ছিল এই আন্দোলনের ধরেন একদম ঘোষিত লক্ষ্য, এবং এইটাই হচ্ছে ওনাদের 31 দফা বলেন বা এই 31 দফার
তা আমি বলি যে ড্রাফট কমিটিতে আমিও ছিলাম। সেটা হচ্ছে শেখ হাসিনার পতনের আগের 31 দফা। তো যাই হোক, আমি যেটা বলছি যে এইটা তার মানে কি, আমরা প্রত্যেকের সংস্কারের জন্য, মানে শেখ হাসিনার পতন এবং সংস্কার, এইটাকে আমরা একদম আমাদের কোর পয়েন্টের মধ্যে আনছিলাম। এইভাবেই ঐক্যটা গড়ে উঠছিল এবং সেটার ধারাবাহিকতায় ছাত্রদের নেতৃত্বে বা ছাত্র জনতার নেতৃত্বে এবারের অভ্যুত্থান হলো। তাইলে বিএনপি যখন এইভাবে কথা বলে যে সংস্কার হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, তখন হচ্ছে তার কমিটমেন্ট থেকে আসলে সে সরে যেতে চায়, এরকম মনে হয়। এই ইমপ্রেশনটা বিএনপির দেওয়া কোনোভাবেই উচিত না। তাইলেই আসলে এই ধারণাটা পোক্ত হয় যে সরকারে ক্ষমতায় গেলে তারপরে তারা সংস্কারের ব্যাপারটা আসলে বেমালুম চেপে যাবে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি আসলে আপনি যে কমিটমেন্ট করছিলেন সে কমিটমেন্ট থেকে সরে গিয়ে আপনি নির্বাচনটাকে একমাত্র করে ফেলেন, তখন এই আশঙ্কাটা আসলে অন্যদের মধ্যে বাড়ে। সেইটা বিএনপির দিক থেকে করা উচিত না আমি মনে করি। আমরা যুগপথে থাকার কারণে আমরা এই পরামর্শ আমার দিক থেকে আমি একাধিকবার দিয়েছি। দ্বিতীয়ত আমি বলি যে এটা যদি হয়ও, আমি তো একটু আগে আপনাকে বললাম যে ধরেন নির্বাচনই করবেন, জি, একটা নির্বাচনই করবেন, এই নির্বাচনের মধ্যে শুধু আপনি ক্রাইটেরিয়াটা যুক্ত করেন যে আপনি এই নির্বাচনটা করবেন গভর্নমেন্ট সরকার গঠনের জন্য এবং সংস্কার করার জন্য। সংস্কার প্লাস সরকার গঠন, এই দুইটা কাজ একটা নির্বাচনের ভেতর দিয়ে তো ঐকমত্যের ভিত্তিতে করতে পারি। তখনই আশঙ্কার কথাটা থাকেই না যে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সংস্কারের জন্য, তা তো আর প্রশ্ন ওঠে না। আপনি নির্বাচন যে ডেটেই করেন সেই ডেটেই করেন, আপনি শুধু দুইটা দায়িত্বকে ভাগ করেন, একটাকে আপনি প্রায়োরিটি দেন যেটা আপনি আগে দিয়ে আসছেন। যদি ডিসেম্বরের নির্বাচনটা হয় তাহলে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কি এর মধ্যে সম্ভব কিনা, আপনি কতখানি আশাবাদী? আপনি যদি ধরেন ওনারা যেটা বলছেন, একটা হচ্ছে দুইটা অংশ বলতেছেন, একটা হচ্ছে প্রশাসনিক সংস্কার যেগুলো এমনি অর্ডিন্যান্স দিয়ে হইতে পারে, সেটা তো আপনি এখনই করে ফেলতে পারেন। আর কতগুলো জায়গায় আমাদের ন্যূনতম ঐক্যমত্য কি আছে, কমন মিনিমাম যত রাজনৈতিক দল আন্দোলন করছিলাম, ধরেন 31 দফা আছে, আমাদের 14 দফা আছে, অন্যদের আরো কিছু আছে, ছাত্রদের এখন আছে, কিংবা আমরা ধরেন সংস্কার কমিশনের কাছে প্রত্যেকে অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেগুলির মধ্যে তো কমন জায়গা আছে। জি, কমন জায়গাটা বের করে আনতে তো খুব বেশি সময় লাগে না। এটা সরকারেরও এক ধরনের আসলে সরকারও এই প্রশ্নগুলি ওঠার সুযোগ দিচ্ছে। এই যে ঐক্য কমিশন করা হলো, একটা মিটিং করা হলো, এরপর এখন পর্যন্ত ডেটটা ঠিক করা হচ্ছে না যে পরবর্তী মিটিংটা কার সাথে কবে। তো 6 মাস তারা ডেডলাইন নিয়েছে, বোঝাই যাচ্ছে যে 6 মাসের মধ্যে তারা এটা কমপ্লিট করতে পারবে না, কিংবা এটা করার দিকে তাদের ওই মনোযোগ নাই। তারা যদি 6 মাসের বেশি সময়ও নেয়, প্রশ্ন উঠতো না যদি তারা এই কাজটাকে প্রায়োরিটি দিয়ে করতে থাকে। সরকার যেহেতু এটা করে, ওইখানে ধরেন তারা ঠিকমতো গুরুত্ব দেয় না। বিএনপির দিক থেকে তখন মনে করা হয় যে আশঙ্কাটা তৈরি হয় যে সরকার আসলে ডিলে করতে চাচ্ছে, এবং তারা যখন নির্বাচনের কথাটা জোরে বলে, তখন আমরা যারা আসলে সংস্কারটাকে প্রধানত চাই তাদের দিক থেকে একটা আশঙ্কা তৈরি হয় যে বিএনপি আসলে সংস্কারটা চাচ্ছে না। এই যে ধরেন বিভাজনের পরিবেশটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিপরীতে যায়। আমরা মনে করি যে প্রত্যেকের আসলে রেসপন্সিবল আচরণ করার আছে। সরকারের বাইরে সবচাইতে বড় দল হিসেবে বিএনপির, এবং আমরা যারা আসলে আন্দোলনে ছিলাম আমাদের, ছাত্রদের কাছ থেকে ধরেন আমি অতটা মনে করি না, তাদের তারুণ্যের কারণে অনেক ধরনের বাড়াবাড়ি তাদের দিক থেকে হতে পারে। সেইটাকে আসলে আমরা সবাই মিলে যদি চাই, তাইলে আসলে তরুণদেরকে একটা জায়গার মধ্যে আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে বাড়াবাড়ি থাকতে পারে, কিন্তু তাদের আকাঙ্ক্ষার মধ্যে এখনো পর্যন্ত প্রধানত পরিবর্তনের আকাঙ্ক্ষাটাই প্রধান। অন্যান্য অনেক জিনিস হয়তো ঢুকছে, তাদের নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, আমি সেগুলির উপরে ধরেন এখনই আলাপ করতে চাই না, কিন্তু আমি মনে করি তারপরেও তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা প্রধান। অতএব সেটাকে আমাদের পক্ষে সবাই যারা আমরা আগে থেকে রাজনীতি করে আসতেছি, তাদের সাথে এটা নিয়ে আসলে আমরা বসলে তাদেরকেও কনভিন্স করা সম্ভব। মূলত আমরা এটা চাচ্ছি কিনা এটার উপরে নির্ভর করছে পরিস্থিতিটা, এবং আমি মনে করি সবাই মিলে আলাপ করে এটা করে এই নির্বাচন এবং সংস্কার এই ডিসেম্বরের এই সময়ের মধ্যে আমাদের পক্ষে ভালোভাবে করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো সোহরাব হাসান, আপনার কাছে একটু জানতে চাই, সরকারের পক্ষ থেকে যতই আশ্বস্ত করা হোক না কেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এক প্রকার অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এই যে অনিশ্চয়তাটা, এটা দূর করা যায় কিভাবে? ধন্যবাদ। তার আগে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন বিবিসিতে, যে দাবি করলেন যে অপরাধ আগের চেয়ে বাড়েনি, তার মানে একই জায়গায় আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়নি। মানুষের আকাঙ্ক্ষা কি ছিল?
মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এই সরকারের আমলে মানুষ শান্তিতে থাকবে, অর্থনৈতিকভাবে স্বস্তিতে থাকবে, দ্রব্যমূল্যের নিত্যপণ্যের দাম বা স্থিতিশীল থাকবে এবং উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, সামাজিক অপরাধও কমবে। অনেকগুলো অভিযান এই মুহূর্তে ধরুন অপারেশন ডেভিল হান্ট আছে, যৌথ বাহিনীর অভিযান আছে, সেনাবাহিনী আবার এই অভিযানে সহায়তা করছে। সবটা মিলেও মানুষের মধ্যে স্বস্তি নেই, একটা উৎকণ্ঠা আছে এবং প্রতিদিনই কোনো না কোনো অঘটন মানে কি সামাজিক যে অস্থিরতা, আন্দোলন, রাজপথ অবরোধ, সড়ক অবরোধ, মানে এক ধরনের মানুষের মধ্যে যে অস্বস্তিকর পরিবেশ, উদ্বেগজনক পরিবেশ এবং এক ধরনের ডানপন্থার প্রভাব অনেক বেড়েছে। আপনি ধরেন বাংলাদেশে কিন্তু এটি কি 1000 বছর ধরে আমরা এখানে রোজার যে মানে পালন এবং রোজাকে সম্মান করা, যারা রোজা রাখেন তারা কোনোভাবে আহত না হন সেই সামাজিক আচার বা সামাজিক দৃষ্টিভঙ্গি সবসময় ছিল। কিন্তু যখন কোনো দল বলে যে রোজার দিনে দোকানপাট বন্ধ রাখতে হবে, এখানে রোজার যারা ইসলাম ধর্মাবলম্বী নয় এর বাইরেও মানুষ আছে, অনেকে ঢাকা শহরে একা পরিবার ছাড়া থাকেন, মেসে থাকেন, তাদের কিন্তু অবলম্বন যে রেস্তোরাঁ হোটেল, তারা কি অথবা অসুস্থ যারা রোজা রাখতে পারেন না, প্রবীণ বা শিশু, সুতরাং এক ধরনের এটা চাপিয়ে দেওয়া, মানে এই আহ্বানের মধ্য দিয়েও কিন্তু এক ধরনের মানুষের মধ্যে ভয় তৈরি হয়। প্রধান উপদেষ্টা পলাতক দলের কথা বলেছে, আমরাও তো চাই যে পলাতক দল এখানে কোনো অস্থিতিশীলতা তৈরি না করতে পারে। সে কারণেই কিন্তু সরকারের পারফরমেন্স বা সরকারের যেসব পদক্ষেপ, দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, সামাজিক অস্থিরতা দূর করার ক্ষেত্রে এবং বিশেষ করে মব জাস্টিস যেটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, দুজন নারী বা তরুণী তারা মানে প্রকাশ্যে নয়, তারা একটি ঘরে সিগারেট খাচ্ছিলেন, এখন সেটা নিয়ে কিন্তু তারা হেনস্থার শিকার হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে এটি প্রকাশ্যে খাওয়া উচিত না। এটা তো পুরুষদের জন্য যেমন আইন, নারীর জন্যও তেমন আইন, নারীর জন্য তো আলাদা আইন নেই। কিন্তু যখন দুই তরুণীর ক্ষেত্রে এটি বলা হলো, তখন কি বার্তা যায়? যে প্রথম হলো যে মেয়েরাই বোধহয় এটা একটা অন্যায় করে ফেলছে, যে মেয়েরা সিগারেট খেয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে মব জাস্টিস হয়েছে, তাদের উপর যে হামলা হয়েছে সেটাকে এক ধরনের অনুমোদন দেওয়া হয়। হ্যাঁ, তারা যদি অন্যায় করে অবশ্যই আইনের হাতে সুপর্দ করতে হবে, আইনানুগ বিচার হবে। মানে এক ধরনের মানে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, বিপ্লবের তো একটা আকাঙ্ক্ষা থাকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থাকে যে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আমরা ত্রাণ পাব, আমরা একটা নতুন যাত্রা শুরু করব। সেই যাত্রাটা কোথায় জানি হচ্ছে না। প্রধান উপদেষ্টা কারিগরিভাবে অনেক বলছে, আর তিনি যদি থানা পুলিশের সংখ্যা দিয়ে বিচার করেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি, থানা পুলিশ কিন্তু সবসময় তার কৃতিত্ব দেখানোর জন্য মানে অপরাধের হিসাব কম দেয়। কারণ এটা আছে যে থানায় বেশি অপরাধ হবে সেই থানার যারা দায়িত্বপ্রাপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বা তাদেরকে ভৎসনা করা হয়। উল্টোটা দেখছি। হ্যাঁ, আপনি ছিনতাইয়ের ঘটনা নিয়ে থানায় যান, সেটা এখনো এবং আগের সরকারও ছিনতাই বলতে চায় না, যে আপনি চুরি হয়েছে অথবা হারিয়ে গেছে এটি। তো আমরা দেখি বাসে ডাকাত দিনে দুপুরে, এর আগে রাতে ডাকাতি হতো, এখন দিনে দুপুরে হচ্ছে। আপনি পরের যে প্রশ্নটি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একটা সমঝোতা হতেই হবে। এখন এমন ধরুন এই সরকার যদি ডিসেম্বরে নির্বাচন না করলো, তখন কি কোনো দল বলবে যে আমরা এই নির্বাচনই বর্জন করলাম? আমার মনে হয় ওই পরিবেশ হবে না। আবার
দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি নির্বাচন আগেই আনতে চায়। অন্য দল বলবে যে না, এই প্রথম দিকে এরকম কথা ছিল যে কোনোভাবেই, এবং জামাতের নেতা বলছেনও যে এখন নির্বাচন করা হবে জেনোসাইড, মানে নির্বাচনটা জেনোসাইড হবে, এটা কোনো আমি অর্থ বুঝে পাই না যে কী করে এটা জেনোসাইড হয়। আসলে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। হ্যাঁ, আমরা 53 বছর চলতে পারিনি, আশা করি নতুন যাত্রা আমরা শুরু করতে পারব। একেবারেই শেষ পর্যায়ে আছি, আবার আপনার কাছে আসবো। অ্যাডভোকেট আহমেদ আজম খান, একেবারেই শেষ পর্যায়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি আসলে কাদেরকে উদ্দেশ্য করে বা কাদেরকে সতর্ক করে এই কথাগুলো বলছেন? এটা তিনি ভালো বলতে পারবেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি হাসনাত করিম ভাইয়ের দু একটি কথা খুব জরুরি অ্যাড্রেস করা মনে করি, যে বিএনপি সংস্কার থেকে পিছিয়ে যাচ্ছে, বিএসপি সংস্কার চাচ্ছে না, একেবারে ভুল তথ্য জাতিকে এটা দেয়া, এটা সঠিক নয়। আর উনি আরেকটা কথা বলছেন যে এই যে বিএনপির 31 দফা বা আমাদের সকলের 31 দফা, এটা ছিল হাসিনা সরকারের পতনের আগে। আরে তখন তো 31 দফা করাই হয়েছিল, যে হাসিনা সরকারের পতনের পরে আমরা যখন সরকার গঠন করব তখনই 31 দফা বাস্তবায়ন করব। কাজে এটা পরে হবে কেন? আর এটা তো পরের আগে হবে কেন? এটা তো পরের জন্যেই। কাজে 31 দফা এখনই এফেক্টিভ, আরো পরে আরো এফেক্টিভ, আরো পরে আরো এফেক্টিভ। আর সংস্কার করে আপনি নির্বাচন দেবেন, সংস্কারের কিছু অংশ করে নির্বাচন দেবেন, কিন্তু সংস্কার তো এটা চলতে থাকবে, এটা তো চলমান প্রক্রিয়া। এটা আমার ভাই কি করে বললেন একজন সিনিয়র রাজনীতিক হিসেবে, যে সংস্কার শেষ করে নির্বাচন, এটা চলমান প্রক্রিয়া, এটা যুগ যুগ ধরে চলবে। এখনো আমেরিকায়ও সংস্কার চলে। শেষ কথাটা এইটা আমি বলতে চাই, শেষ কথাটা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি, সরকারের সুস্পষ্ট ঘোষণা, নির্বাচনের ঘোষণা না আসা পর্যন্ত রাজনৈতিক দলগুলো নয়, রাজনৈতিক দল, জনগণ, মাঠ, বাজার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমস্ত কিছুর উপরেই অস্বস্তি আছে। এবং সুনির্দিষ্ট নির্বাচনী যখন চলে যাবে দেশ, তখন দেখবেন সবকিছুর মধ্যেই একটা স্বস্তি বিরাজ করবে। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান কাইয়ুম, আপনার কোনো বক্তব্য রয়েছে না এই বিষয়ে? না, আমার কাছে মনে হয় যে আজম ভাই আমাকে বুঝতে ভুল করেছেন। আমি এটা বলি না, যে আমি বলছি যে এরকম মনে হয়। ওনারা যখন বলে যে এখন নির্বাচন পিছিয়ে যাবে যদি সংস্কারের কথা বলে, তাতে আসলে ইমপ্রেশন যেটা তৈরি হয় এটা হচ্ছে এরকম। আমি মনে করি না যে বিএনপি পুরোই সংস্কারের বিরুদ্ধে চলে গেছে এবং তারা চলে গেলে তারপরেও সংস্কার হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি তাদের সংস্কারের ব্যাপারে আরও পজিটিভ কথা বলা উচিত, যেটা হচ্ছে তাইলে তাদের সম্পর্কে যে অস্পষ্টতা তৈরি হয় সংস্কার সম্পর্কে, সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়, সহজ হয়। আমি যেটা শেষ বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমাদের ওই কমিটমেন্টের জায়গাটা যেন আসলে আমরা মাথায় রাখি। কোনো ধন্যন্তরই নাই, মানে সংস্কার করলেই দেশ মুক্ত হয়ে যাবে, কিংবা নির্বাচন করলেই দেশ মুক্ত হয়ে যাবে, কিংবা আমরা একটা কিছু বললেই গণতন্ত্র চলে আসবে, বিষয়টি এরকম না। আমরা যেন সামগ্রিকভাবে বাংলাদেশটার এক ধরনের ঐক্যবদ্ধভাবে সমঝোতার মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ যাত্রা পথ শুরু করার পর্যায়ে ছিলাম। এটা যেন বিভাজন করে যে আমি এরকম, অমুক খারাপ, অমুক ভালো, এই বিভাজন যেটা আমরা অতীতের যে রাজনীতি ছিল, এই বিভাজনের রাজনীতিটা যেন আমরা আসলে সমাপ্ত করতে পারি এবং আমরা যেন নতুন পথটাকে আসলে সবাই মিলে এমব্রেস করতে পারি, আমরা যেন বাংলাদেশকে সেই পথের দিকে নিয়ে যেতে পারি, সেই জন্য সবার সজাগ থাকা দরকার। অনেক ধন্যবাদ সোহরাব হাসান। একেবারে 1 মিনিটে যদি বলেন, বিবিসিকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরেকটি কথা বলেছেন যে একটি পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য দেশের পরিবেশ পরিস্থিতি। তো এই 7 মাসে আমরা এই অবস্থার পরিবর্তন কেন করতে পারলাম না? না, একটা ওই যে দলটির কথা বলেছেন সেই দলের তো এই সমাজে, রাজনীতিতে একটা প্রভাব আছে। এটি স্বীকার করলে তাহলে সরকারের নীতি কৌশল, অন্যান্য রাজনৈতিক দলের নীতি কৌশল গ্রহণটা সহজ হবে। আর যদি পুরো নাকচ করে দেওয়া হয়, যেমন প্রধান উপদেষ্টা কিন্তু এই দলের নিষিদ্ধ হওয়ার কথা বলেননি। তিনি বলেছেন যে এটি মানে ঠিক সরাসরি কিছু বলেননি। তিনি বলছেন যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। আমি মনে করি বিচার হবে। অনেক সংস্কারের কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু যে সংস্কারটা খুব জরুরি সেটা বলা হয়নি। আমাদের অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। নতুন তরুণ নেতৃত্ব নতুন দল করছে,
স্বাগত জানাই, কিন্তু বাংলাদেশের জনসংখ্যার 60% হচ্ছে তরুণ। তাদের কর্মসংস্থান, তাদের যে সমস্যা, সেই সমস্যা কিভাবে সমাধান করা হবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল অনেক ধন্যবাদ। তার রূপরেখা দেয়নি। অনেক আমি ধন্যবাদ। শেষ লাইন বলতে চাই, একটা লাইনই, 10 সেকেন্ড, 10 10 সেকেন্ড। সেকেন্ডের কম। জি, জি, জি। সরকারের কাছ থেকে এত কথামালা শুনতে চাই না, কার্যকর ব্যবস্থা দেখতে চাই, যেটা পাচ্ছি না এখন। নিশ্চয়ই সেটি সব নাগরিকই এটি চান। অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট হাসাদ কাইয়ুম এবং সোহরাব হাসান, তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আগামী কাল নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।